ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদী বর্তমানে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে রাতে স্থানান্তর করার পরও শঙ্কামুক্ত নয়। চিকিৎসকরা বলছেন তার অঙ্গগুলো মোটামুটি কাজ করছে এবং আগামীতে হয়তো আর কোনো অপারেশন লাগবে। নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলে তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম গাছ বেশি, ঠিক আছে? মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। ওর নাম পরিচয় নাই, ওদের শিক্ষা দীক্ষা নাই। যারা সত্য চেনে না, যারা আজাদির লড়াই বোঝে না, যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না, ওই সকল ক্লাউন গোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা, এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা না হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। টার্গেট কিলিং এর ওই তালিকায় হাদী ছাড়াও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। কথায় আছে, কারোর জন্য মরণকাল, কারোর জন্য বিয়ার কাল। উসমান হাদীর উপরে যখন হামলা হয়েছে, তার গ্রামের বাড়ি ঝালকাঠি থেকে যখন তার পরিবারের সবাই ঢাকায় চলে এসেছে, তখন ঝালকাঠি তার গ্রামের বাড়িতে চুর ঢুকে গতরাতে চুরি হয়েছে। সেই চুরির তদন্ত করতে থানার ওসি সেখানে গিয়েছেন, তদন্ত করে দেখছেন যে চুরির পরিমাণ কি, এবং তা তথ্য নিয়ে থানার ওসি প্রকাশ করবেন বলে জানিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই জুলাই যোদ্ধা, এনসিপির জুলাই যোদ্ধা সাবেক ভিপি, আপনারা জানেন তিনি কিন্তু এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন, এটা আমরা সকলেই জানি। তার কিন্তু হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে, ডাক্তাররা জানিয়েছেন তার কিডনি সচল হয়েছে এবং তার জ্ঞান ফেরার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া খোদা তাআলার কাছে। কেননা এরকম জুলাই যোদ্ধা যদি আমরা একজনকে হারিয়ে ফেলি, বাংলাদেশের 18 কোটি জনগণের একটা রত্ন কিন্তু আমরা হারিয়ে ফেলতাম। কিন্তু খোদা তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা হয়তোবা 18 কোটি জনগণ এবং মানুষের কাছে আবারও হয়তোবা বীরের বেশে, আবার সৈনিকের বেশে ফেরত আসতে চলেছে আলহামদুলিল্লাহ। এদিকে আরও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। গত শুক্রবার এই গুলিবিদ্ধ ঘটনার সেই দিন ওসমান হাদীর পরিবারের সকলেই যখন ঢাকা এভারকেয়ার হসপিটালে যখন সবাই চলে এসেছে তাকে দেখার জন্য, বা বিভিন্ন পেরেশানির মধ্যে তারা কিন্তু রয়েছে। এদিকে হয়েছে কি, ঝালকাঠিতে তার বাড়িতে চুরি হয়েছে। আসলে মানুষ কতটা জঘন্য হলে, কতটা মানে কি বলবো, কতটা কুলাঙ্গারের বাচ্চা হলে এরকম জঘন্যতম কাজ করতে পারে, আসলে আমার বিবেকে ধরে না যে তারা কোন ধরনের অপকর্মমূলক কাজ, মানে তাদের বিবেকে কি ধরনের মানে মস্তিষ্ক বিকৃত হলে এ ধরনের কাজ করতে পারে এরকম শুয়োরের বাচ্চারা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। প্রিয় দর্শক, এরকম দুইটি গরম আপডেট নিউজ পেতে আরও কয়েকটি রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সেই ভিডিওগুলো দেখে আসি। ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। ওর নাম পরিচয় নাই, ওদের শিক্ষা দীক্ষা নাই। যারা সত্য চেনে না, যারা আজাদির লড়াই বোঝে না, যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না, ওই সকল ক্লাউন গোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা, এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে বেঈমানি করে, গণ অভ্যুত্থানের সাথে বেঈমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে, সেই নাটক মঞ্চস্থ চলছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশ 5 আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। বাংলাদেশে কত সাংবাদিক সুশীলরা এদেশের আজাদির লড়াইকে দিল্লির কাছে বেচে দিতে পারবে না। এই বক্তব্য খুব পরিষ্কার। যারা বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তে ঘুরে বেড়ান নাই, যারা বাংলাদেশের অলিতে গলিতে টং দোকানে আজাদির আকাঙ্ক্ষা বোঝেন না, যারা ওসমান হাদীর নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, যারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তত্ত্ব কথা। এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশ 2। এবং সেই বাংলাদেশ 2 লড়াইতে একটা দুইটা বুলেট না, লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না।
আপনারা বারবার চেষ্টা করেছেন, হেফাজতের গণহত্যা হয়েছে, 1,64,000 বুলেট মেরেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই, বিরোধী দলের 15,000 নেতা কর্মীকে গুম খুন করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। পিলখানায় গণহত্যা করেছেন, আমার 57 জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন। দিল্লির আধিপত্য টিকে থাকে নাই, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। 16 বছর ধরে গোলাম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেক দিন তথ্য সন্ত্রাস করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। পরিষ্কার বক্তব্য, বাংলাদেশের মাটির রং বোঝেন নাই, আজাদির রং চেনেন নাই। ওটা আওয়ামী লীগের পতাকার রং না, ওটা লাল সবুজের রং। ওটার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে, আগামী দিনেও থাকবে। অতএব শত্রুরা সাবধান, লক্ষ বুলেট প্রস্তুত রাখতে পারেন। আমরাও লাল সবুজের পতাকা বুকে পেঁচিয়ে দিয়ে বাংলার আনাচে কানাচে আমার স্বাধীনতা আজাদির লড়াই চালিয়ে যাব। শরীফ ওসমানদেরকে নতুন করে পাড়ায় মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে। বাংলাদেশে আমার এই সোনার বাংলার সুশীল বুদ্ধিবেশ্যারা গত 54 বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানে যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয়, আজাদির লড়াইটা যে শত্রু সাপেক্ষে হয়। প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, লেন্দুক দর্জিদেরকে যে পরিচয় করিয়ে দিতে হয়, জাতির যুবকদের সামনে ঘসিটি বেগম আর মীর জাফরদেরকে প্রতি প্রজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয়, আমাদের দেশের বুদ্ধিবেশ্যারা, গোলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্টগুলোকে জাতির তরুণদের সামনে বন্ধু বেশে গত 54টা বছর পেশ করেছে। এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ, আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনাত ভাই বলে গেছে, এত পাইনলেস বনলেস হয়েছে। ইনকিলাব 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 ইনকিলাব। শরীফ ওসমান হাদির উপর যখন গতকাল এই বর্বরচিত কাপুরুষোচিত হামলা হয়, হামলাটি শুধু ওসমান হাদির উপরে হয়নি, হামলা হয়েছে বাংলাদেশের উপর, হামলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার উপর, হামলা হয়েছে জুলাই বিপ্লবের উপর। জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে বহুদিন পর্যন্ত আমি একটি কথা অনুভব করছি, সেটা হলো জুলাই বিপ্লবের যারা অংশীজন তাদের মধ্যে কোনো বিভক্তি, বিভাজন, এটি আবার নতুন করে সেই পরাজিত শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার একটি পথ। চিৎকার করেছি, অনেক বলেছি, কিন্তু মনে হচ্ছে যে আমরা জুলাই বিপ্লবের অংশীজনদেরকে এ কথাটা বোঝাতে পারি নাই। আমাদের এই চিৎকার চেঁচামেচি ব্যর্থ হয়েছে। শরীফ ওসমান হাদির এই রক্ত, তার মাথায় বিদ্ধ এই বুলেট, এটা যদি অন্তত এখন বাংলাদেশের জুলাই বিপ্লবের সকল অংশীজন, বিগত ফ্যাসিবাদী আমলে যারা মাজলুম হয়েছেন, সেই সকল পক্ষ শক্তিগুলো যদি আবার নিজেদেরকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করেন, সেই জুলাই বিপ্লবের চেতনাটাকে যদি আপনারা আপনাদের হৃদয়ের গহীন থেকে আরেকবার একটু জাগ্রত করার চেষ্টা করেন, তাহলে হয়তো আগামীর বাংলাদেশ বেঁচে যাবে। বাংলাদেশটা যদি বেঁচে যায়, ওসমান হাদিরা বেঁচে থাকবে। আমরা আশা করি আমাদের এই ভাই শরীফ ওসমান হাদিকে ইনশাল্লাহ, আমার প্রত্যাশা, আমার আশাবাদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শতগুণ শক্তিশালী করে আগামীর বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বকে রক্ষার এক প্রতিবাদী মুখ হিসেবে নেতৃত্বের জন্য আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। আমরা কায়মনে মহান রব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমি শপথ করতে চাই যে আমাদের এই চেতনাটাকে, শরীফ ওসমান হাদি যেই চেতনাকে ধারণ করে তার এই চরম মূল্য পরিশোধ করলো, আমরাও যদি আমাদের হৃদয়ে সেই চেতনা ধারণ করতে পারি, তাহলে আসলে আমাদের এই কথা, আমাদের এই প্রার্থনা এবং আমাদের এই বক্তব্য এটা সার্থক হবে। আর আমরা যদি তার সেই চেতনাকে ধারণ করতে না পারি, তাহলে শুধু কুমিরের মতো কান্না করে শুধু অশ্রু ঝরবে, সত্যিকার অর্থে আমরা ওসমান হাদিকে ওন করতে পারবো না। তাই আজকে আমি আমার সারা দেশের সকল দেশপ্রেমিক জনতাকে
উদাত্ত আহ্বান জানাবো শরীফ ওসমান হাদির জন্য আমাদের আজকে এমন একটি ঐক্যবদ্ধতার প্রয়োজন, এমন প্রতিবাদের প্রয়োজন, যেন যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল তারা যেন একটি বার্তা পায়, এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয় তার চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি। আবারও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আমাদের ভাইয়ের নেক হায়াত, সুস্থতার সাথে তার হায়াত কামনা করি, এবং এই জন্য আমি সকলকে বলবো আমাদের সবচেয়ে বেশি আল্লাহর কাছে দোয়া করা দরকার, এবং প্রয়োজনে সাদাকা করে করে আমাদের ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ যেন এই সাদাকার বিনিময়ে আমাদের জাতির উপর থেকে এই বিপদকে আল্লাহ পাক দূরে সরিয়ে দেন, এবং তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঘড়িতে এই মুহূর্তে বাজে বেলা 12টা। দর্শক, যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক চলছে বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের। গুরুত্বপূর্ণ একটা বৈঠক, কারণ কালকের যে ঘটনাটা ঘটে গেল এবং তারপর যে প্রতিক্রিয়া আমরা দেখলাম, তাতে কিন্তু একটা দুর্যোগের ঘনঘটা সামনে, এবং আলামতগুলো যা পাওয়া গেল সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমি কালকে বলেছিলাম যে ওসমান হাদিকে দিয়ে হয়তো শুরু হলো, আরও বড় বড় ঘটনার সামনে আছে, সেগুলি আপনি কীভাবে মোকাবেলা করবেন। কালকেই দেখা গেল ওসমান হাদির উপর হামলা হওয়ার পর মির্জা আব্বাস দেখতে গেলেন, তাকে ঘিরে একটা মব তৈরি করা হলো, তার মানে আরেকদিকে টার্ন করা হলো। আভ্যন্তরীণভাবে যদি এই পরিস্থিতি হয়, ধরেন নির্বাচন কারা চায় না? নির্বাচন চায় না পরিষ্কারভাবে বলতে গেলে আওয়ামী লীগ চায় না, কারণ একটা নির্বাচন হয়ে গেলে একটা শাসনতান্ত্রিক আইন, মানে শাসনের মধ্যে চলে যাবে, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে একটা সরকার চলবে। এইটা হওয়ার সাথে সাথে কিন্তু আওয়ামী লীগের পুরোপুরি কবর রচনা হবে। তা আওয়ামী লীগ কি চাইবে তেমন একটা পরিস্থিতির মধ্যে দেশ পরিচালিত হোক? না, চাইবে না। তারা চাইবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হোক, আর একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাতে আবার ক্ষমতায় চলে আসতে পারে, তাদের ক্ষমতাটাকে আবার পুনরুদ্ধার করতে পারে। এটা তো পরিষ্কার, এটা মানে একটা ছোট বাচ্চা বোঝে, এই হিসাবগুলো সহজ। কালকে দেখেন ওসমান হাদিরকে যেভাবে অ্যাটাক করা হলো, একজন শনাক্ত হয়েছে, তার মানে ছোট ছোট অনেক গ্রুপ অলরেডি ঢাকায় বা বাংলাদেশে ঢুকে পড়েছে। জুলকারনাইন স্যারের কথা অনুযায়ী 80 জন আততায়ী প্রবেশ করেছে, এরা শুটার, এবং তাদের গুলিগুলি খুব নির্ভুল। ওসমান হাদি বড় দলের প্রার্থী না, তাতেই এই অবস্থা। এখনও কিন্তু জামাত, বিএনপি, এনসিপি নেতাদের গায়ে হাত পড়েনি, বা তারা টার্গেট এখনো হয়নি, হয়তো টার্গেট হয়ে আছে, যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে। চিন্তা করতে পারছেন নির্বাচনের অবস্থা কী হবে? ধরেন এরকম 5টা-10টা যদি ঘটনা ঘটে যায়, তখন কি হবে? কেবল তফসিল দিল, তারপরের দিনই এই ঘটনা, সামনের তো দিন পড়ে আছে, কি করবেন? একটাই উপায়, আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যটা সুদৃঢ় করা। এই যে বিএনপি, জামাত এবং এনসিপি, তাদের মাঠের যে বক্তৃতা, সেই বক্তৃতার ধরন যদি তারা না পাল্টায়, একজন আরেকজনকে যদি কটাক্ষ করে, আরেকজন এক পক্ষ আর এক পক্ষকে যদি উস্কানি দেয়, তাহলে কিন্তু বিপদ মোকাবেলা করা যাবে না। মনে করা হবে যে এরাই বোধহয় সংঘাত, এরাই বোধহয় এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। কালকে তো তাই হলো, নতুবা কালকে কিভাবে মির্জা আব্বাস প্রতিপক্ষ হয়ে গেল, আমি এটা বুঝলাম না। এটা তো বিশাল ব্যাপার যে নির্বাচনী এলাকায় তার প্রতিপক্ষ গুলি খেয়েছে এবং তিনি দ্রুত বেগে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করতে এসছেন। এটা হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি। তো প্রিয় দর্শক, ভিডিওগুলো দেখলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই আপনাদের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।